আমাদের সেনাপ্রধানের আজকে কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কথা বলার ভাব দেখছেন? ইয়েস, একজন সেনাপ্রধান হিসাবে এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা মানে কি বলা, যেটা পার্সোনালিটি শো আপ হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন যারা ওনাকে খুব নরম মনে করছিলেন আর কথায় কথায় গালাগালি করছিলেন, সামনের দিনে সবার কপালে শনি আসতে যাচ্ছে। বইলা দিছেন, ভাই আমি সতর্ক করে দিছি, এরপরে যদি কোনো কিছু ঘটে আমাকে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই। কি ঘটতে যাচ্ছে? কেউ বলছেন যে সামরিক শক্তির অভ্যুত্থান হবে, আবার সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। কেউ বলছেন যে না, এটা সরকারকে একটা চেতাবনী দেওয়া হয়েছে যে সরকার যেন অতি দ্রুত নির্বাচন দিয়া রাজপথকে কন্ট্রোল করে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। নানানজন নানান বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দর্শক, একটু আগে আমাদের সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তো এটা কেন? তিনি বলছেন যে আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি সতর্ক করি নাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আবার বলছেন যে আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাড এনাফ, যে গত 7-8 মাস যাবৎ যা দেখছি এটা এনাফ ইজ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব। আরেকটা জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে। কি কারণ? তিনি বলছেন আমরা মানে জনগণ, রাজনৈতিক দলগুলা একে অন্যের সাথে হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে ব্যস্ত। এইটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা মানে অপরাধীরা খুব ভালো করেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। সেই কারণেই অপরাধ হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে সম্মিলিতভাবে এদেরকে মোকাবেলা করা সম্ভব। এছাড়াও তিনি পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই বলছেন যে তারাও গুরুত্বপূর্ণ কাজ করছে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করছে। আজকে দেশের যে স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। তো যাই হোক, রাজনীতিবিদরা যদি বোঝার বুঝছেন, না বুঝলে খুব শীঘ্রই বুঝবেন যখন সামরিক বাহিনী ক্ষমতা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে হাতে নিবে। যে পরিস্থিতি, মানুষ নিরাপত্তা চায়, নিরাপদ চায়, চাঁদাবাজি, লুটপাট, হানাহানি, ধর্ষণ, রাস্তাঘাটে ছিনতাই, বাস থামাইয়া ডাকাতি, ঘরে ঢুকা গুলি, যারা ক্ষমতার পাওয়ারে বসে আছেন তাদের সমস্যা হচ্ছে না, জনতার হচ্ছে। ধন্যবাদ সেনাপ্রধানকে। যদি কখনো সিদ্ধান্ত নেন, মানুষ এটার পজিটিভ নিবে মনে হয়, যদি রাজনীতিবিদরা না শুধরায়। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায়। তো সেই অধ্যায়টা নিয়ে আমরা দেখলাম যে গেল কয়েক মাস যাবৎ সাংবাদিক ইলিয়াস তিনি কাজ করছেন। ইভেন অনেক বিডিআর সদস্যকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। আর এটা ব্যাপারে ইনভেস্টিগেশন, ভারতের রয়ের কানেকশন, আমাদের সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের কানেকশন সহ নানান তথ্য দিচ্ছেন আমাদের সাংবাদিক ইলিয়াস। আর এটা নিয়ে আপনারা জানেন যে কমিশনও গঠন হয়েছে। বাট আজকে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস সহ যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তাদেরকে একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। স্বাভাবিক শান্ত স্বভাবের একজন মানুষ হচ্ছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি আজকে তিনি বিডিআর নিয়ে খুবই স্পষ্ট একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই। সম্পূর্ণ ঘটনাটা বিডিআর দ্বারা সংগঠিত, মানে আজকের যারা বিজিবি, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর 17 বছর যারা জেলে আছে তারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব মনে রাখা প্রয়োজন যে এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যেই সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা প্রত্যেকেই শাস্তি পাওয়ার যোগ্য। এখন আমরা যতদূর সাংবাদিক ইলিয়াসের অবস্থান দেখছি এবং সেনাপ্রধানের অবস্থান দেখছি, দুইজনের জায়গা থেকে দুইজন সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন। সেনাপ্রধান তিনি তার জায়গা থেকে বক্তব্য দেওয়ার পর সাংবাদিক ইলিয়াস তিনি আবার পাল্টার একটা রিয়েকশন দিয়েছেন। তার ফেসবুক পেজের একটা পোস্টে তিনি লিখছেন যে আপনার বক্তব্যটা ছিল এরকম: নিজেরা চুরি করবা, নিজেদের বউদেরও ধান্দায় নামায়ে টাকার ভাগাভাগি নিয়ে মারামারি করবা, মরবা, সব দোষ বিডিআরের, ওয়েট লোডিং। বুঝতে পারছেন? মানে আমি জানি না যে বিষয়টা আসলে কোন দিক পর্যন্ত গড়াবে, কারণ সর্বশেষ যতটুকু পরিস্থিতি আমরা দেখছি, আজকে সেনাপ্রধান খুবই কি বলা হয় যে একটা নায়কোচিত বা হিরো ভাব, অথবা যে যার যার দৃষ্টিতে যেমন আর কি একটা বক্তব্য যখন তিনি দিয়েছেন, তিনি বলছেন যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা যে 57 জন সেনা অফিসার, এবং শুধু তাই নয় তাদের অনেক কিছু আমরা হারিয়েছি। আর আচ্ছা, তিনি তার বক্তব্যে বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা তৎকালীন বিডিআর সদস্যদের গুলিতেই প্রাণ হারিয়েছেন। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করেছি। কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। সাংবাদিক ইলিয়াসের তদন্তের কারণেই কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটা আবারও সামনে আসছে। কমিশন গঠন হয়েছে, তদন্ত হচ্ছে। এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস তার লাইভে অনেক সেনা অফিসারদেরকে নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, বা এই বিষয়টা নিয়ে আরো মোর ইনভেস্টিগেশন করছেন। তো সবকিছু মিলিয়ে মুখোমুখি সাংবাদিক ইলিয়াস এবং আমাদের সেনা প্রধান। এই পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত সত্য আসলে কে সামনে আনবে, সময় বলে দিবে। আমরাও দেখতে চাই এটার শেষ কোথায়। ভালো থাকুন।